আরে ধর, রোজ রোজ কাঁচা মাংস খেতে আমার ভালো লাগে না। যদি কোনো মিষ্টি ফল খেতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম। কি আর করবে বল্টু ভাই, এমন কাঁচা মাংস ছাড়া মিষ্টি ফল আমরা কোথায় পাবো বলো তো? আমরা প্রাণীরা তো এমন কাঁচা মাংস খেয়েই বেঁচে থাকি। শোন শেফালি, তোকে একটা গোপন কথা বলি। কিছুদিন আগে ওই দূরে জঙ্গলে আমি এক গোলাপি আপেলের বাগান দেখেছি। চল ওই দূরের ও জঙ্গল গিয়ে আপেল বাগান থেকে আপেল খেয়ে আসি। আরে না না বাবা, আমি শুনেছি ওই জঙ্গলে হালুম নামের এক দুষ্টু বাঘ বাস করে। ওই বাঘ যদি আমাদের উপর আক্রমণ করে তখন আমাদের কি হবে? গোলাপি আপেল খাওয়ার লোভে নিজের প্রাণটাকে হারাতে চাই না। নিজের প্রাণ হারানোর চেয়ে এইসব কাঁচা মাংস খাওয়া অনেক ভালো। আরে দূর শেফালি, কি যে বলিস না। ওই বাঘ তো টেরেই পাবে না আমরাই ওই জঙ্গলে গিয়েছি। চল তো চল, কিছুই হবে না। চল তো, আমি তো আছি। বল্টু শিয়ালের এমন কথা শুনে শেফালি শিয়ালিনী আর কিছুই বলে না। এরপর তারা দুজন গোলাপি আপেল খাওয়ার জন্য ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর হাঁটতে হাঁটতে তারা দুজন ওই গোলাপি আপেলের বাগানে পৌঁছে যায়। দেখ শেফালি, ওই দেখ, ওই গোলাপি আপেলের বাগানে কত আপেল ধরে আছে। আজ তো আমি মন ভরে আপেল খাবো। আরে বাহ, এই বাগানে এত গোলাপি আপেল ধরে আছে। আহ, কত তরতাজা গোলাপি আপেল! এমন গোলাপি আপেল তো আমি আমার জন্মেও দেখিনি। এক কাজ করি, এখান থেকে কিছু গোলাপি আপেল খেয়ে তার বীজগুলো আমি আমার সাথে করে নিয়ে যাব। এই গোলাপি আপেলের বীজগুলো আমি আমার গুহার সামনে রোপণ করে দেব। এই বলে শেফালি শিয়ালিনী গোলাপি আপেল খেতে থাকে আর গোলাপি আপেলের বীজগুলো তার হাতের মধ্যে জমা করতে থাকে। শেফালির এমন কাণ্ড দেখে বল্টু শিয়াল বলে, আরে আরে শেফালি, কে কি করছিস? ওই গোলাপি আপেলের বীজগুলো তুই কি করবি? শিয়াল ভাই, আমি এই গোলাপি আপেলের বীজগুলো নিয়ে গিয়ে আমার গুহার সামনে রোপণ করে দেব। তাহলে রোজ রোজ এত দূর গোলাপি আপেল খেতে আসতে হবে না। তুমি চাইলে তুমিও কিছু বীজ নিতে পারো। ফেলে দে, শুধু শুধু নোংরা বীজগুলো জড়ো করছিস কেন? ওই সব চাষবাসের কাজে আমি নেই। আপেল খেতে ইচ্ছে করলে এখানে আসবো। অত পরিশ্রম করে আমি আপেলের চাষ করতে পারবো না। চল চল, এখন গুহায় ফিরে যাই। আমার আপেল খাওয়া শেষ হয়েছে। এরপর তারা আপেল খাওয়া শেষ করে গুহার উদ্দেশ্যে রওনা দিল। আর শেফালি শিয়ালিনী গোলাপি আপেলের বীজগুলো নিয়ে তার গুহায় চলে গেল। আপেলের বীজগুলো তো নিয়ে গুহায় চলে এলাম, এবার আপেলের বীজগুলো গুহার সামনে লাগিয়ে দেই। এরপর শেফালি শিয়ালিনী গোলাপি আপেলের বীজগুলো এক এক করে তার গুহার সামনে রোপণ করে দিল। আর সেই বীজগুলো অনেক পরিচর্যা করতে লাগলো। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। সেই বীজগুলো থেকে আপেল গাছের জন্ম হয় আর সেই আপেল গাছগুলোতে গোলাপি রঙের আপেল দিয়ে গাছগুলো ভরে যায়। আরে বাহ, আমার গোলাপি আপেলের গাছে কত আপেল ধরেছে! আমি তো এখন ঘরে বসে গোলাপি আপেল খেতে পারবো। যত খুশি তত, আমাকে আর কষ্ট করে দূরের জঙ্গলে যেতে হবে না। এইসব বলে শেফালি শিয়ালিনী তার গাছ থেকে আপেল পেড়ে খেতে থাকে। এদিকে বল্টু শিয়াল দূর থেকে শেফালি শিয়ালিনীর গোলাপি আপেলের গাছ দেখছিল। আমি কি দেখছি, শেফালির গাছে কত আপেল ধরে আছে। কেন যে আমি আপেলের বীজ আনলাম না? আমাকে এখন কষ্ট করে ওই দূরের জঙ্গলে যেতে হবে আপেলের জন্য। কিন্তু না, আমি কষ্ট করে দূরের জঙ্গলে যেতে পারবো না। আমি রাতের বেলা এসে আপেল চুরি করে নিয়ে যাব। শেফালি করবে আপেলের চাষ, আমি চুরি করে খাবো 12 মাস। এ কথা বলে বল্টু শিয়াল তার গুহায় চলে গেল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। আর যখন রাত হলো তখন বল্টু শিয়াল শেফালি শিয়ালিনী গোলাপি আপেলের বাগানে চলে এলো। পরদিন সকালে শেফালি শিয়ালিনী তার আপেলের বাগানে গিয়ে দেখে,
হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি এত কষ্ট করে আপেলের চাষ করলাম আর আমার আপেলগুলো অন্য কেউ এসে চুরি করে নিয়ে গেল। না না, এটা হতে দেওয়া যাবে না। আজ রাতে আমি আমার আপেল বাগান পাহারা দেব, দেখবো কে সেই চোর যে আমার আপেল চুরি করে নিয়ে গেছে। এভাবেই সেই দিনটি কেটে গেল। এরপর শেফালি শিয়ালিনী তার ঘরের জানালা দিয়ে গোলাপি আপেল বাগান পাহারা দিতে লাগলো। আমি তো আর জেগে থাকতে পারছি না, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমি কি তাহলে আমার ঘুমের জন্য আপেল চোরকে ধরতে পারবো না? এসব কথা বলতে বলতে শেফালি শিয়ালিনী ঘুমে বিছানার মধ্যে পড়ে যায়। আর সেই সুযোগে বল্টু শিয়াল আবারও শেফালি শিয়ালিনীর গোলাপি আপেলের বাগানে আসে আর আপেল চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা শেফালি শিয়ালিনী আবারও তার আপেল বাগানে গিয়ে দেখে, হায় হায়, আজ রাতেও তো আমার আপেল চুরি হয়ে গেছে। কি করে আমি এখন এই চোরকে ধরবো? এই আপেল চোরকে ধরতে না পারলে তো আমার আপেল গাছে সব আপেল চুরি করে ফেলবে। এক কাজ করি, জঙ্গলের কোনো প্রাণীর সাথে গিয়ে আলোচনা করি, দেখি ওরা কোনো উপায় বলতে পারে কিনা। এসব কথা বলতে বলতে শেফালি শিয়ালিনী জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু কোনো প্রাণীর দেখা পায় না। হাঁটতে হাঁটতে শেফালি ক্লান্ত হয়ে যায়। না না, আমি তো আর হাঁটতে পারছি না, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। যাই, কোনো গাছের নিচে গিয়ে বসে পড়ি। এইসব কথা বলে শেফালি শিয়ালিনী যেই না আনমনা হয়ে গাছের নিচে বসতে যায়, অমনি গাছের উপর থেকে এক বানর তার সামনে নেমে আসে। তুমি কি করছো? আমার গাছের নিচে বসে আছো আমার অনুমতি ছাড়া? এত বড় সাহস! আরে বানর ভাই, তুমি যে গাছে আছো আমি তো তা দেখতেই পাইনি। আসলে আমি খুব চিন্তায় পড়ে গেছি, তাই আনমনে হাঁটতে হাঁটতে এখান পর্যন্ত চলে এসেছি। বাবা, কি চিন্তা করছো শুনি? চিন্তায় আমাকে দেখতে পাওনি? কি নিয়ে চিন্তা করছি তা শুনতে চাও? তাহলে শোনো। এরপর শেফালি শিয়ালিনী বানরকে সমস্ত কথা খুলে বলে। ও, এই ব্যাপার। আমি তোমার আপেল চোরকে ধরতে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। চোর ধরে দেওয়ার পর প্রতিদিন আমাকে পেট ভরে আপেল খেতে দিতে হবে। তুমি কি আমার শর্তে রাজি আছো? হলো? সত্যি তুমি আমাকে সাহায্য করবে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে রোজ আপেল খেতে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার আপেল বাগানে নিয়ে চলো। এরপর শেফালি শিয়ালিনী বানরকে সাথে নিয়ে তার গোলাপি আপেলের বাগানে চলে যায়। শোনো শেফালি দিদি, আমি এখানে লুকিয়ে থাকবো। ওর আসলে আমি কামড়ে ধরবো। তুমি চিৎকারে তাড়াতাড়ি চলে আসবে, বুঝেছো? এ কথা বলে বানর আপেল গাছে লুকিয়ে থাকে। আর রাত হতেই বল্টু শিয়াল প্রতিদিনের মতো চলে আসে আপেল চুরি করতে। আজ আমি শেফালি সব আপেল চুরি করে নিয়ে যাব, একটাও রাখবো না। এই কথা বলে যেই না বল্টু শিয়াল আপেল চুরি করতে যাবে, অমনি বানর বল্টু শিয়ালের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর শিয়ালের গায়ে কামড় দিতে থাকে। ওরে বাবারে, আমার চরম শিক্ষা হয়েছে। আমি আর কোনোদিন চুরি করব না। এখন থেকে আরো কারো চুরি করব না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। শিয়ালের এমন চিৎকার শুনে শেফালি শিয়ালিনী বাইরে বেরিয়ে আসে আর বল্টু শিয়ালকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এ কি বল্টু ভাই, তুমি? তার মানে তুমি এতদিন আমার আপেল চুরি করতে? কাজটা তুমি মোটেও ঠিক করনি। আমি তোমায় ভালো ভেবেছিলাম, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই বলে শেফালি শিয়ালিনী একটা ঝাড়ু হাতে নিয়ে বল্টু শিয়ালকে মারতে থাকে। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। এখন থেকে কারো জিনিস চোখ তুলে দেখবো না। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। এরপর থেকে বানর প্রতিদিন শেফালি শিয়ালিনীর আপেল বাগান পাহারা দেয় আর নিজের মনের সুখে আপেল খায়, আর এভাবেই তার দিন কাটায়। আর শেফালিও তার গোলাপি আপেল বাজারে বিক্রি করে সুখেই দিন কাটায়। অনেক দিন আগের কথা, একটা বনের পাশে একটা নদী ছিল, আর সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। আর ওই বনের ভিতরে ছিল এক চালাক শেয়াল। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য সেই নদীর ধারে যেত, আর তখন কুমিরের সাথে তার কথা হতো।
এই কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আর এখন তো খুব ভালো আছি, কারণ এবার আমাদের বাম্পার ফলন হয়েছে, আর সারা বছর খেয়ে দেও যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ভাই বলছি কি, এসো না একদিন ডাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, আমি ভাবছি একদিন যাব। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতেই যেত, আর শেয়াল তাকে তাদের চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতোই শেয়াল নদীতে পানি খেতে চলে গেল, আর গিয়ে দেখে কুমিরের অনেক মন খারাপ। আর তখন শেয়াল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কুমির ভাই, কি খবর, মন খারাপ মনে হচ্ছে? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, এখন তো ঠিক মতো এক বেলারই খাবারই জোটে না। আমি ভাবছি ডাঙায় গিয়ে তোমার সাথে চাষবাস শুরু করতে হবে। তাহলে আর দেরি করছো কেন, চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের তেমন কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি, আর তাছাড়া আমি তো আছি নাকি, তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি শুধু বুদ্ধি খরচ করব। কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে ডাঙায় উঠে এলো। শেয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল, জমি ভালো করে চাষবাসের করে তৈরি করলো। আর তখন শেয়াল বলল, কুমির ভাইয়া, চাষবাস যে করবে তা ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নিবে, উপরের অংশ নাকি নিচের অংশ? কুমির তো অনেক চিন্তায় পড়ে গেল, কারণ কুমির জানে আম কাঁঠাল এসব ফল গাছের উপরেই ধরে, তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইলো। আর চালাক শিয়াল বলল, তা ভাই এখন তো আলু চাষের সময়, আর বাজারেও আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে, তাহলে চলো আমরা আলু চাষ করি। কুমির দিক বেদিক চিন্তা না করেই শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে শেয়াল সহ আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল, তখন কুমির উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় সেটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শেয়াল কুমিরের দ্বারায় সব পরিশ্রম করে নিল, কিন্তু ফল ভোগ করলো শেয়াল একাই। এ যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরেরও খুব রাগ উঠে গেল এবং সে আবার শেয়ালের সাথে দেখা করলো আর বলল, শিয়াল ভাই, চলো আমরা আবারও চাষ করি, তবে যাই চাষ করি এবার কিন্তু আমি মাটির নিচের অংশ নেব। শেয়াল তার কথা শুনে মনে মনে অনেক হাসলো আর বলল, ঠিক আছে, এখন তো ধানের সিজন, ধানের যে দাম, ধানটাই চাষ করা ভালো হবে, চলো তাহলে এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শেয়াল মিলে অনেক পরিশ্রম করে ধানের চাষ করলো, আর দেখতে দেখতে ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেল এবং একটা সময় ধান পেকেও গেল। কথা মতো শেয়াল উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল আর গোড়াগুলো জমিতেই রেখে গেল। কুমির যখন মাটি থেকে ধানের অংশগুলো টেনে টেনে তুললো, তখন দেখলো সেখানে তো কিছুই নেই। সে আবারও চালাক শেয়ালের কাছে ঠকে গেল এবং সে অনেক রাগান্বিত হয়ে গেল। এবার শেয়ালকে ঠকানোর জন্য কুমির বাড়িয়ে চাষাবাদের জন্য তার কাছে গেল। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। তা আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি সাথে থাকলে তো আরো ভালোই হয়। তবে শিয়াল ভাই, এবার কিন্তু আমি উপরেরটাও নেব আর নিচেরটাও নেব, আর তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। আর আমার এই শর্তে রাজি হলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে তো শিয়াল আবারও মুচকি হাসলো এবং বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, তো এখন তো আখের সময়, তাহলে চলো আমরা আখ চাষ করি, তা বাজারে অনেক দামি, অনেক টাকা আয় করতে পারবো। শেয়াল আর কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় আখ অনেক সুন্দরভাবে পরিপক্ক হলো। আর একদিন সকালে কুমির আর শেয়াল সেখানে গিয়ে উপস্থিত হলো। শেয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের আর নিচের অংশগুলো বোঝা বেঁধে নিয়ে চলে গেল। নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো, তখন দেখলো সেগুলোর স্বাদ তো নোনতা আর নিচের অংশগুলো
তেমন খাবার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং দেখলো মিষ্টি আগগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবার ঠকার পরেই সে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত, তাহলে পরের দুবার এত পরিশ্রম করেও তাকে আর ঠকতে হতো না। এরপর থেকে কুমির আর চালাক শিয়ালের সাথে কোনো চাষবাস করেনি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার আর তাকে বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অন রেখো। আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কি ব্যাপার, আজকে আবার মাছগুলো লাফালাফি কেন করছে না? প্রতিদিন খাবার দেওয়ার সময় মাছগুলো কেমন লাফালাফি করতো, কিন্তু আজকে কেন মাছগুলো লাফালাফি করছে না? হ্যালো, বলছি কি, কে বলছেন? ওগো, আমি বলছি গো, আমি। তাড়াতাড়ি করে তুমি একটু বাড়িতে এসো। আমাদের পুকুরের মাছগুলো যে একদম লাফালাফি করছে না, সেটা কি তুমি জানো? মাছগুলো মনে হচ্ছে অসুস্থ হয়েছে গো। তুমি বরং তাড়াতাড়ি করে চলে এসো। সে কি, তুমি আবার কি বলছো গো বউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কামিং কামিং। আরে আরে ডাক্তার বাবু, বলছি কি, আমার বউয়ের চেক আপ না করে কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান। বল্টু, মাছগুলো ধরতো, চেক আপ করতে হবে। ওগো, তুমি কি বুঝলে গো? আরে আরে, মাছের হাড়, লাংস, ফুসফুস সবই তো ঠিক আছে, কিন্তু টেম্পারেচারটা একটু বেশি। আসলে ওদের গরম লেগেছে, তাই লাফালাফি করা একদম বন্ধ করে দিয়েছে। একটুখানি ঠান্ডা হাওয়া দিলে ওরা একদম ঠিক হয়ে যাবে বউ। জুতা পালিশ করবেন, জুতা পালিশ। আসুন আসুন, জুতা পালিশ করে নিয়ে যান। এক পালিশে করবেন সারা জীবন পার। আসুন 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 আসুন, এই জুতা পালিশ। ওরে হারামজাদা বেটা, আজকে তবে আমি তোকে পেয়েছি। সেদিন তুই আমাকে এমন জুতা সেলাই করে দিয়েছিস যে পা ঢোকাতে জুতা গেল ছিঁড়ে। এবার তো আমি তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া হারামজাদা, দেখাচ্ছি। ওরে মাইরি, পালারে মিচকে পালা। হারামজাদা কোথাকার, যে কাজ তুই পারিস না সেই কাজ তুই কেন করতে এসেছিস? হ্যাঁ, ঢপ মেরে টাকা নেওয়া তোর আমি বের করছি। হারামজাদা কোথাকার, পালাচ্ছিস? তবে তুই পালা। তবে হ্যাঁ, এই গ্রামে আমি যদি তোকে আরেকবার দেখেছি না, তবে তোকে জুতার মতো করে ছিঁড়ে সেলাই করে বের করবো। উফ বাবা, মারকে শরীরটা আমার কেমন জ্বলছে। উফ। এগিয়ে কি গো, তুমি আবার এত সকাল সকাল বাড়িতে কেন এলে? আর এগিয়ে কি, তোমার শরীরে এসব কিসের এত দাগ? বলো তো দেখি। বউ গো বউ, আমি যে কেলানি খেয়েছি গো। কি মেরেছে? বেশ হয়েছে, কোনো কাজই তো তুই একদম ঠিক মতো করতে পারিস না। হারামজাদা শ্বশুরের বেটা, এবার দেখ বাকি কাজটুকু আমি করে দিচ্ছি। এই হারামজাদা, এই যা, বের হ, বের হ বলছি। কাজ করে তবেই বাজার নিয়ে আসবি। বের হ, বের হ বলছি। বলছি কি বউ, এই ওষুধগুলো মাছেদের দিও। মাছেরা এসব ওষুধ খাবে আর তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো। আর শোনো, মাছগুলো বড় হলে আমার বাবার বাড়িতে পাঠাতে ভুলো না কিন্তু, বুঝতে পেরেছো তো? এবার তো আমি নতুন কোনো ব্যবসায় শুরু করব। ওরে বাবা, হাতের কি ব্যথা। সে যাই হোক, আমি তো এবার নতুন ব্যবসা শুরু করবই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি কি আসবো? ইয়েস ইয়েস, কামিং কামিং। কি সমস্যা বলুন। এই দেখুন দেখুন ডাক্তারবাবু, বউ আমায় কেলিয়ে একদম চাপকা বানিয়ে দিয়েছে। দয়া করে আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দিন না। উ কি ব্যথা। এই নিন নিন, আপনি বরং এই পাগলা মলমটা নিন। এগুলোই লাগাবেন দিনে 8 বার,
রাতে 8 বার, সকালে 16 বার, তবেই ঠিক হয়ে যাবে। মানে ডাক্তারবাবু, বলছি কি, মাছ ধরার মতো কি কোনো ঔষধ আছে? মানে এসব আবার কি? এই নাম নাম বলছি, আমার টেবিল থেকে নাম বলছি, বেয়াদব পেশেন্ট কোথাকার। আরে আরে ডাক্তারবাবু, আপনি এত রাগ কেন করছেন? আসলে আমার শ্বশুরের পুকুরের মাছগুলো খুবই ভিআইপি। এত চেষ্টা করি তবু আমি মাছগুলো ধরতেই পারি না। সবশেষে আমি ভাবলাম আপনি তো ডাক্তার, আপনি যদি কোনো ওষুধ দেন তবে আমি খুব ভালো করেই মাছগুলো ধরতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই ওষুধটা জালে মাখিয়ে আপনি বরং পুকুরে ফেলবেন, তারপরেই দেখবেন শ শ করে পুকুরের সব মাছ এতে ধরা পড়বে। হা হা হা। ধন্যবাদ ডাক্তারবাবু। ওগো ওগো, তুমি আবার এসব কি করছো? পাগল টাগল হলে নাকি? গায়ে কত রে, এরকম ভাবে মলম কেন মাখছো তুমি? আসলে বউ, আজকে তো আমি এক ঢিলে 2 পাখি মারবো। এতে করে আমার শরীরের জ্বালাও কমবে আর তোমার পেটের ক্ষুধাও মিটবে গো। ধুর বাবা, এই হারামজাদার কথার কোনো আগামাথে আমি বুঝি না। হারামজাদা কোথাকার, তুই তোর যা ইচ্ছে তাই কর। বাজার আনলে খাবি, আর না আনলে পেট শুকিয়ে বসে থাকবি। ওগো গো, কুকুর ডাকছে, তার মানে চোর এসেছে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। আরে আরে, ধুর ধুর হও, আমরা তো শুধু শুধুই চিন্তা করছি। চোর কেন? চোরের বাপেরও ক্ষমতা নেই আমার পুকুরের মাছ ধরার। লালু, ভালো করে পাহারা দিবি কেমন? চোর আসলে আমাদের ডাকাডাকি শুরু করে দিবি, কোনোভাবে যেন আমাদের পুকুরের মাছগুলো চুরি না হয়, বুঝলি? ওরে বাবারে, এই তো দেখছি অনেক মাছ। হ্যাঁ গো, এত এত মাছ, পুরো এক বালতি। বুঝতে পেরেছি, তুমি এই মাছগুলো চুরি করেছো, তাই না গো? হ্যাঁ গো সোনা, এবার তুমি যাও, পুকুরের অর্ধেক মাছগুলো গিয়ে রান্না করো, আর বাকি মাছগুলো আমি কালকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো। হা হা হা। ওগো, আমি বলি কি, তুমি একটু শোনো। এভাবে কাঁচা মাছ বাজারে বিক্রি করো না, তবে যে ধরা পড়ে যাবে। তার থেকে বরং আমরা একটা মাছের হোটেল খুলি, যেখানে কিনা ভাজা মাছগুলো বিক্রি হবে। ওরে বাবা, আরে বাহ বৌবা, একদম ফাটাফাটি। তোমার মাথায় তো দেখছি হেব্বি বুদ্ধি, এই না হলে আমার বউ। হা হা হা। তবে আমরা তাই করবো গো, মিচকের মাছের হোটেল। আরে আরে, বাহ বাহ মিচকে দাদা, তোমার বউয়ের হাতে যে জাদু আছে গো। কত সুন্দর ভাজা মাছ! এরকম ভাজা মাছ কার না খেতে ভালো লাগে বলো তো? মোচমোচে ভাজা মাছ, তার উপর আবার কত সুস্বাদু, তাও আবার কম দামে। চুরি করা জিনিসের স্বাদটা একটু বেশি হয়। বলছি কি, খান খান, আর 2টো বেশি করে দিলাম, খান। সবকিছু তো আমি দেখে নিয়েছি, আমি তো এবার বলে দেব তুমি কিনা পরের পুকুরের মাছ চুরি করেছো। ওরে মাইরি, এবার তো কেলো করেছে। ওগো, তুমি দেখেছো, আজ যে সত্যি সত্যি চোর এসেছিল। শোনো শোনো, তাড়াতাড়ি মাছগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ বউ, আমি সবকিছুর ব্যবস্থা করে রাখছি। ওগো, তুমি কি জানো, সোশ্যাল মিডিয়ায় মিচকে নামে একজনের হোটেল ভাইরাল হয়েছে, তাও আবার মাছ ভাজার হোটেল। চলো না গো, গিয়ে একটু খেয়ে আসি, খুব নাকি স্বাদ। চলো না। আরে, এটা তো আমিও শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো তবে যাই। আরে আরে পা, খুব স্বাদ। ও ভাই, বলছি কি, আমাকে আর 2টো মাছ দিন তো। ওরে বাবারে, মাছের স্বাদ তো একদম পুরো আমার পুকুরের মাছের মতো। এই রে, কেলো করেছে। এই বাচ্চা ডাক্তার সবকিছু আবার বুঝে যাবে না তো? আরে আরে ডাক্তার বাবু, সবসময় আপনি এত চিকিৎসা নিয়ে কেন পড়ে থাকেন বলুন তো? খেতে এসেছেন, ভালো মতো খেয়ে যান, এমন মাছ আপনি আর কোথাও পাবেন না। ওরে শালার বেটা চোর, তুই কি না আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে এসে ব্যবসা করছিস? আমার পুকুরের মাছ চুরি
আজ তো তোকে আমি দেখাবো। এই যে ভাই, বলছি আপনারা কি হোম ডেলিভারি দেন না? হ্যাঁ হ্যাঁ, দেই তো, কিন্তু খরচাটা একটু বেশি। হা হা হা। খরচা যতই হোক, প্রতিদিন আপনি আমার বাসায় 2টো মাছ ভাজা পার্সেল করবেন, কেমন? ওকে ওকে ম্যাডাম, তাই হবে। হা হা হা। হ্যাঁ গো বউ, চুরি করা মাছ দিয়ে তো আমাদের ব্যবসা বেশ ভালোই চলছে গো। হ্যাঁ হ্যাঁ গো, আমাদের তো মনে হচ্ছে বড়লোক হতে আর বেশি দেরি নেই। আরে আরে, আসুন আসুন, বসুন বসুন। কেমন মাছ ভাজা দেবো বলুন, ছোট না বড়? বলছি কি, এখানে পোড়া মাছের ভাজা পাওয়া যাবে না? পোড়া মাছের ভাজা খেতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় হবে। বসুন বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এই শালার ব্যাটা কুকুরটাকে তাড়াতেই হবে, এর জন্য মাছ ধরা মুশকিল হয়ে যায়। এ ছি ছি, এগুলো কি? আর মাছ কোথায়? এই যে মাছ আমাদের কাছে। আয় আয়, চুরি করবি আয়, বজ্জা শিয়াল কোথাকার, নিয়ে যা মাছ। বারে বারে শিয়াল তুমি খেয়ে যাবে মাছ? কি ভেবেছো কি বাঘ পাবে না স্বাদ? এবার দুষ্টু শিয়াল, বাজাবো তোমার ফাট। ওরে মাইরি, কেলো করেছে রে! সামনে ইঞ্জেকশন আর পেছনে বাস, পালা মিচকে পালা, সময় থাকতে এক্ষুনি পালা। ওরে বাবারে, ওরে মারে, আমার পেছন যে গেল, গেল রে। কি আমার পেছনে যে গেল, আ ও, গেল গেল। সবার পেছনে কিনা ইঞ্জেকশন গেল, আর আমি এদিকে মাছ নিয়ে ফুরুত। হা হা হা। লা 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 লা।